নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নীলাঞ্জন। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প মোহনপুরের আতঙ্ক। আজকের গল্প পাঠ করেছেন শুভঙ্কর। অন্যান্য চরিত্রে নীল, শিউলি, দীপ্তিমান, সৌরভ, সুপ্রজা ও আমি নীলাঞ্জন। আবহ সঙ্গীত সূর্য। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে মোহনপুরের আতঙ্ক। কাকিমা, ও কাকিমা, তোমাদের নামে এখানে চিঠি আছে গো, এই তাড়াতাড়ি নিয়ে যাও। ওরে যাচ্ছি রে যাচ্ছি বাবা সঞ্জয়, একটু দাঁড়া একটু দাঁড়া। সমানে ডেকে ডেকে কানের মাথা একেবারে খেয়ে নিলি। ওহ কাকিমা, তুমি বুঝতে পারছো না, আবার দাঁড়ানোর একটুকু সময় নেই। আর অনেক কাজ রয়েছে, প্রচুর চিঠি জমা পড়েছে, এবারে সেই সব বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে হবে। তুমি তাড়াতাড়ি এসো দেখি। যাচ্ছি বাবা যাচ্ছি। সঞ্জয়ের নিদারুণ হাঁক ডাকে ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে সেই মহিলা এবার চিঠিখানা হাতে নিয়ে সঞ্জয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, কিরে, কি ব্যাপার সঞ্জয়? খুব হাসি খুশি দেখাচ্ছে। খুব আনন্দে আছিস না? হ্যাঁ গো কাকিমা, তা তো একটু আনন্দে রয়েছি। সামনে পুজো আসছে, তার উপর আবার নতুন কাজ পেয়েছি, আনন্দ তো হবেই। সঞ্জয়ের কথা শুনে মোহনপুর গ্রামের সেই মহিলা এবার কেমন যেন একটা তাচ্ছিল্যের হাসি হেসে মুখ বিকৃত করে বলল, তা তোর এত আনন্দিত হবার যে কি আছে তা আমি সঠিক বুঝলাম না রে বাপু। তোর তো এই তিন কুলে আপনজন বলতে কেউই নেই যে পুজো আসছে বলে তাদের নতুন জামা কাপড় কিনে দিবি, উপহার দিবি, কিংবা কাছের মানুষকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হবি। সেই সবের বালাই তো তোর আর নেই। তাহলে আবার কিসের এত আনন্দ তোর শুনি? মহিলার এই সকল কথা শুনে মনটা এবার যেন বেশ কিছুটা বিষণ্ণ হয়ে গেল সঞ্জয়ের। মনের মধ্যে যেই ফুরফুরে আনন্দের ভাবখানা জন্ম নিয়েছিল, সহসা তা যেন এক ধাক্কায় অনেকটা কমে গেল। সঞ্জয় সেই মহিলার দিকে তাকিয়ে মৃদু হেসে সরলতায় ভরা কণ্ঠে বলল, আমার নিজের আপনজন কেউ নেই তো কি হয়েছে বলো, তোমরাই হলে আমার আপনজন। এই গোটা গ্রামের প্রতিটা মানুষ আমার আপনজন। হ্যাঁ, সেই সব তো ঠিকই আছে, কিন্তু তুই তো জানিসই সঞ্জয়, তুই সকলকে নিজের মানুষ বলে ভাবলেও সকলে কিন্তু তোকে মনে করে না নিজের মানুষ বলে। তুই হিন্দু না মুসলিম নাকি অন্য কোনো ধর্মের ছেলে তা তো আমাদের সকলেরই অজানা। কার না কার পাপের ফল। যাকে যাকে ওই সমস্ত কথা বাদ দে, আমার এখন অনেক কাজ বাকি আছে রে, আমি চললুম। তুই আয়, পরে না হয় কথা হবে। এই কথা বলে সে মহিলা এবার পুনরায় প্রবেশ করল ঘরের ভেতর। সঞ্জয়ের দুই চোখ কেমন যেন ছলছল করে উঠল। সে জানে এই গাঁয়ের মানুষকে সে নিজের কাছের মানুষ ভাবলেও এই গাঁয়ের প্রতিটা মানুষ তাকে সেইভাবে ভালোবাসে না, আপন মনে করে না। আসলে সঞ্জয় হলো এক অনাথ শিশু। এই গ্রামের এক ভিখারি বুড়ি সামনের জঙ্গলের পথ থেকে সদ্যজাত সঞ্জয়কে তুলে নিয়ে এসে মানুষ করেছিল। কোনো অবৈধ সম্পর্কের ফসল হবার কারণে সঞ্জয়কে তার মা বাবা জন্মানোর পর ওই জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে যায়। মোহনপুরের মধ্যে বসবাসকারী সেই ভিখারি বুড়ি বনের পথ ধরে যাবার সময় আচমকা একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শোনে। সেদিকে গিয়ে দেখে ছোট্ট একটা কাপড়ের পুটলির মধ্যে সদ্য জন্মানো এক বাচ্চা ছেলের নরম কচি চামড়ার উপর কতগুলো পিঁপড়ে বসে প্রবলভাবে কামড় বসাচ্ছে। আর সেই জন্য ছোট্ট বাচ্চা ছেলেটা এমন ধারা আকুলি বিকুলি করে কাঁদছে যে কান পাতা দেয়। সেই ভিখারি বুড়িও তিন কুলে আপন বলতে কেউ ছিল না, আর এই ছেলেটারও কেউ নেই। বৃদ্ধা বুড়ি
বুক ভরা মায়া নিয়ে বাচ্চা ছেলেটাকে মাটি থেকে তুলে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে পরম ভালোবাসায়। সেই ভিখারি বুড়ি ভালোবেসে ছেলেটার নাম রাখে সঞ্জয়। বুড়ি নিজের সঙ্গে করে বাচ্চা ছেলেটাকে নিয়ে এসে মানুষ করতে থাকে। সঞ্জয়ের বয়স যখন 12 বছর, তখন মোহনপুরে সেই ভিখারি বুড়ি মারা যায়। সঞ্জয় তারপর থেকেই সম্পূর্ণ একলা। ও একাই বেড়ে ওঠে। মোহনপুরের ভিখারি বুড়ির কিছু জায়গা জমি ছিল, সেই সমস্ত জায়গার মালিকানা সঞ্জয় পায়। ছোটবেলা থেকেই সঞ্জয় খুবই মেধাবী। মোহনপুর গ্রামের অন্যান্য বড়লোক ধনী পরিবারের মানুষেরা সঞ্জয়কে সব সময় ঈর্ষা করে, কারণ তাদের বাড়ির ছেলেদের তুলনায় সঞ্জয় বুদ্ধিতে ও জ্ঞানে অনেক উপরে। সঞ্জয় খুবই ভালো ছেলে। সে যেমন সহজ তেমন সরল, খানিকটা ওই জলের মতন। জলকে যেমন যে পাত্রে রাখা হয় জল সেই পাত্রের আকারই ধারণ করে, সঞ্জয়ও ঠিক তেমনই। মাস কয়েক হলো পোস্ট অফিসে পোস্টমাস্টারের কাজে কর্মরত হয়েছে সঞ্জয়। সে জানে গ্রামের মানুষেরা তাকে নিয়ে নানান সময় বিভিন্ন কথাবার্তা বলে, তবে সেই সমস্ত বেশিরভাগ কথাই তার বিপক্ষে। সকলেই তাকে নিয়ে হাসি মজা ঠাট্টা রঙ্গ তামাশা করে। কেউ কেউ তার সামনে, আবার কেউ কেউ তার পিছনে আড়ালে আবডালে করে। চোখের জল আর ধরে রাখতে পারে না নিরীহ ছেলেটা। নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে লবণাক্ত জলের ধারা। পকেট থেকে রুমাল বের করে চোখের জল মুছে চিঠি ভরা ব্যাগটা কাঁধে নিয়ে সে পুনরায় সাইকেলে চড়ে বসে এবং যথারীতি প্যাডেল করতে শুরু করে। তা ওদিকের খবর বলো জয়দেব, সব কিছু ঠিকঠাক চলছে তো? আগে হ্যাঁ পাকড়াশি মশাই, সেসব নিয়ে আপনাকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। এসব দেখভাল করার জন্য আমরা রয়েছি নাকি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তোমরা তো হলে আমার একমাত্র ভরসা। তোমাদের উপর কাজের দায়িত্ব দিয়ে আমি বরাবর বড় নিশ্চিন্ত থাকতে পারি। মোহনপুর গ্রামের 5 মাথার মোড়ে যে বিশাল বড় পুরনো বট গাছ রয়েছে, তার তলায় শীতল ছায়ায় বাঁশের মাচার উপর বসে খোশ মেজাজে গল্প গুজব করছিল মোহনপুর গ্রামের 2 জন মাতব্বর, গোবর্ধন পাকরাশি এবং তার থেকে কম বয়সী জয়দেব। খানিকক্ষণ গল্পগুজব করার পর তাদের গল্পের আসরে এসে অংশগ্রহণ করল আরও 2 জন ব্যক্তি, শশাঙ্ক আর মণিলাল পাল। এই 4 জন হল মোহনপুর গ্রামের সবচেয়ে ধনবান ব্যক্তি, তাই গোটা গ্রামের মানুষ এনাদের বরাবর বড় মান্যতা দেয়। এই 4 জনের মধ্যে গোবর্ধন পাকরাশি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, তাই তার কথা বেদবাক্যের মতো মেনে চলে গ্রামের 8 থেকে 80 প্রায় সকলেই। প্রতিদিন সকালে ও বিকেলে বুড়ো বটের শীতল ছায়ায় বসে গল্পগুজব করা তাদের স্বভাব। পাশের চায়ের দোকান থেকে বিনা পয়সায় তাদের জন্য আসে মাটির ভাঁড়ে পুরো ঘন দুধের চা। উষ্ণ ধুমায়িত চা গলাধকরণ করতে করতে নানান বিষয় নিয়ে আড্ডা দেয় তারা। মণিলাল পাল ধুতির মধ্য থেকে দামি একটা সিগারেটের প্যাকেট বের করে তার মধ্যে থেকে 4টে সিগারেট তুলে নিয়ে সকলের হাতে দিল। তারপর ঠোঁটের 2 পাশে সিগারেট চেপে ধরে ফস শব্দে তাতে দেশলাই কাঠি দিয়ে আগুন ধরিয়ে রাস্তার দিকে তাকিয়ে ধোঁয়া ছেড়ে বলল, কি এদিকে সঞ্জয় সাইকেল নিয়ে হন্তদন্ত হয়ে আসছে যে। মণিলালের এই কথা শুনে শশাঙ্ক রাস্তার দিকে তাকিয়ে সিগারেটের মধ্যে আঙুলের আলতো চাপে জমে থাকা সামান্য ছাই ঝেড়ে মুখ বিকৃত করে বিরক্তির সাথে বলল, এই ছেলেটা আমার একেবারে অপছন্দের, যাকে বলে 2 চোখের বিষ। সঞ্জয়কে আমি একেবারে সহ্য করতে পারি না, একেবারে না। দেখো আমাদের কাছে আবার কি প্রয়োজন রয়েছে। শশাঙ্কের কথায় সুরে সুর মিলিয়ে মণিলাল বলল,
একেবারে হক কথা বলেছো ভাই। সত্যি এই ছেলেটাকে আমারও একেবারে সহ্য হয় না। আমাদের গ্রামের কোনো ছেলে চাকরি পেল না, আর এই হাড় হাওয়াতে কিনা শেষমেশ পোস্ট মাস্টারের চাকরি পেয়ে গেল। চাকরি পেয়ে আনন্দ যেন একেবারে ধরে না। চাকরি পেয়ে এসেছিল আমার কাছে মিষ্টি খাওয়াতে, আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম ওকে। সেই মিষ্টি ছুঁয়েও দেখিনি। আমাদের বাড়ি এত ভালো ভালো ছেলে মেয়ে রয়েছে, তারা কষ্ট পাবে না বলো? এই সমস্ত কিছু চোখের সামনে দেখলে তাদের কষ্ট হবে না? কোথাকার কোন ছেলে এখানে এসে একেবারে উড়ে এসে জুড়ে বসেছে। তা যা বলেছ ভাই, সত্যি আর যেন মেনে নেওয়া যাচ্ছে না কিছুতেই। গ্রামের মানুষ একেবারে যেন ধন্য ধন্য করছে সঞ্জয়কে নিয়ে, যেন মাথায় তুলে রাখার মতো একখানা সোনার টুকরো ছেলে তারা তাদের হাতে নাগালে পেয়ে গেছে। আমি আপনাকে বলে রাখলাম পাকড়াশি মশাই, এর কোনো না কোনো একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে, না হলে খুব তাড়াতাড়ি হয়তো দেখা যাবে এই গাঁয়ের মূর্খ বোকা মানুষের দল একে একেই মোহনপুরের গ্রামের সর্বে সর্বা বলে মনে করবে। তখন আর কেউ আমাদের কথায় বিন্দুমাত্র কোনো প্রাধান্য দেবে না। এরকমটা আপনি কিছুতেই ঘটতে দেবেন না, এই আমার অনুরোধ আপনার কাছে। শেষের কথাগুলো বলল জয়দেব। সাইকেল চালানো বন্ধ করে সঞ্জয় খানিকটা তফাতে সাইকেল স্ট্যান্ড করে এগিয়ে এলো বুড়ো বটতলার দিকে। তারপর দুই হাত জড়ো করে গোবর্ধন পাকরাশি মশাইয়ের দিকে তাকিয়ে নম্র অথচ ভদ্র গলায় বলল, নমস্কার কাকাবাবু, আপনার নামে একখানা চিঠি রয়েছে। সঞ্জয়ের মুখ থেকে কাকাবাবু সম্বোধন শুনে মারাত্মক রকমের চটে গেল বৃদ্ধ গোবর্ধন পাকরাশি। হাতের মধ্যে ধরে থাকা জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল সামনের দিকে। তারপর মাত্রাতিরিক্ত ক্রোধান্বিত কণ্ঠে এক প্রকার প্রায় গর্জন করে সে বলল, এই মুখ পোড়া, তোকে না আমি কতবার বলেছি যে আমাকে এমন ভাবে কাকা বাবু বলে ডাকবি না? তোর কাকা হতে আমার ভারী বয়েই গেছে। কার না কার ছেলে, কোনো বংশের ঠিক ঠিকানা নেই, আমি কিনা তার কাকা বাবু হতে যাব? বলি, আমার কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? যত সব বেজাত কুজাত কোথাকার। গোবর্ধন পাকরাশির মুখ থেকে এই সমস্ত কথা শুনে সঞ্জয়ের হৃদয়টা যেন ফালা ফালা হয়ে গেল। কে যেন একটা মস্ত বড় হাতুড়ি মারল তার কোমল হৃদয়ের উপর। ভেতরটা কেমন যেন খাঁ খাঁ করে উঠল মুহূর্তের মধ্যে। গোবর্ধন পাকরাশির সঙ্গে থাকা তার সঙ্গী সাথীরা, তারা যে গ্রামের প্রধান মাতব্বরের মুখ থেকে এমন ধারা কথা শুনে ভীষণ রকমের খুশি হয়েছে, তা তাদের চোখ মুখের অভিব্যক্তি দেখেই পরিষ্কার বোঝা গেল। মণিলাল পাল বৃদ্ধ পাকরাশির দিকে তাকিয়ে কাতর কণ্ঠে মুচকি হেসে বলে উঠল, আহা পাকরাশি মশাই, আপনি ওর কথা শুনে এত উত্তেজিত হয়ে পড়েন কেন? বলি, আপনার শরীরের জন্য উত্তেজনা মোটে ভালো কথা নয়, আপনার শরীর খারাপ করবে যে। আরে এই সঞ্জয়, তুই কাকে কোথায় কি বলতে হবে এখনো শিখিসনি, তা না? এরকম সোহাগ ভরা গলায় কাকাবাবু বলে ডাকার কি আছে? বলি, তোর সাথে কি আমাদের গোবর্ধন মশাইয়ের কোনো রক্তের সম্পর্ক আছে নাকি রে? হ্যাঁ? সঞ্জয়ের গলার আওয়াজ যেন বুঝে আসে। সে কোনো রকমে বলে ওঠে, আমার আমার ভুল হয়ে গেছে পাকরাশি মশাই, আমায় ক্ষমা করবেন। আপনার নামে একটা চিঠি এসেছে, সেটাই আপনাকে দেওয়ার প্রয়োজন ছিল। আমি জানতাম আপনারা প্রতিদিন সকালে এখানেই আড্ডা দেন, তাই তো এখানেই চলে এলাম। এই নিন আপনার চিঠিটা, আর এই কাগজে একখানা সই করে দিন। গোবর্ধন পাকরাশির নামে আসা চিঠি তার হাতে তুলে দিয়ে অফিসের কাগজে সই করিয়ে নিয়ে সঞ্জয় সাইকেলের উপর উঠে বসল। তারপর যথারীতি সাইকেল চালাতে আরম্ভ করল। পিছন থেকে তার কানে এলো গোবর্ধন পাকরাশি ও তার তিনজন সঙ্গী সাথীদের মজার হাসির আওয়াজ। সঞ্জয়কে এতগুলো অপমানজনক কথা বলে ওরা যে ভীষণ মজা পেয়েছে তা বিলক্ষণ অনুমান করতে পারল ছেলেটা। তার বুকের মধ্যে যেই শূন্যতা সৃষ্টি হয়েছে তার আকার যেন ক্রমাগত বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে। বিভিন্ন মানুষের বলা বিভিন্ন কথাগুলো যেন তার মস্তিষ্কে ভিড় জমাতে শুরু করল। বারে বারে সেই কথাগুলি যেন ধাক্কা মারল তার মস্তিষ্কে। সে বুঝতে পারল তাকে কেউ ভালোবাসে না, সকলেই তাকে ঘৃণা করে। আসলে সে হয়তো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না।
নিজের প্রতি নিজেরই কেমন যেন একটা ধিক্কার লাগলো সঞ্জয়ের। চোখের জল মুছে সে অসহায়ের মতো তাকিয়ে রইল সামনের শূন্য প্রকৃতির দিকে। ও মা গো, ও মা গো, এ কি অঘটন ঘটেছে! ওগো, ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসে দেখে যাও, এ কি সর্বনাশ ঘটে গেল! সকালবেলায় গোয়ালা বাড়ির বউ বসুন্ধরা গ্রামের শেষ মাথায় থাকা খালের ধারে গরু মোষ নিয়ে গিয়েছিল গা ধোয়াবার জন্য। কিন্তু জলের কাছাকাছি নামতেই কি যেন একটা দেখে চিৎকার করতে করতে সে উঠে এলো উপরে। তার চেঁচামেচি শুনে রীতিমতো লোক জড়ো হয়ে গেল কিছুটা সময়ের মধ্যেই। সকলের উদ্দেশ্যে কাঁদো কাঁদো ভাবে সে বলল, ওই খালের পাড়ে কচুরিপানার তলায় কি যেন একটা রয়েছে। তোমরা তোমরা জলে নেমে দেখো না একটু। আমি পরিষ্কার দেখেছি, কালো মতো কি যেন একটা ওইখানে রয়েছে। মুখের কথাগুলো আর শেষ করতে পারল না বসুন্ধরা। তার আগেই ডুকরে কেঁদে ফেলল সে। গ্রামের কয়েকজন সাহসী পুরুষ মানুষ খালের জলে নেমে চিৎকার করে জানালো, সত্যি খালের জলে ডুবে রয়েছে একটা লাশ। তাদের কথা শুনে উপস্থিত প্রতিটা মানুষের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সকলের মধ্যে মৃদু গুঞ্জন। খালের জলে কচুরিপানার তলায় থাকা সে মৃতদেহটা টেনে তুলে আনলো পুরুষের দল। আর উপরে তুলে আনতে ওরা যা দেখল তাতে ওদের চোখ চড়ক গাছ হয়ে গেল। হে কি, হে যে সঞ্জয়! হায় ভগবান, এমন তরতাজা ছেলেটা এইভাবে মারা গেল কি কারণে? সকলের চোখের মধ্যে যেন ভেসে উঠল সঞ্জয়ের হাসি মাখা মুখটা। ছেলেটা সত্যিই বড় ভালো ছিল, হয়তো একটু বেশি সরল সাদাসিধে প্রকৃতির ছেলে ছিল, তাই কারো মুখের উপর কোনোদিন কোনো কথা বলতে পারেনি। শত শত অপমান গঞ্জনা বঞ্চনা শুধু সহ্য করে গেছে নীরবে, মুখ বন্ধ করে। কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা সহ্যের সীমা থাকে। যাবতীয় সহ্যের সীমা হয়তো অতিক্রম করে গিয়েছিল তার। আর সেই কারণেই সঞ্জয় আত্মহত্যার পথ বেছে নিতে এক প্রকার বাধ্য হয়েছে। সঞ্জয়ের শরীরটা পুরোপুরি ফুলে ফেঁপে উঠেছিল। তার গায়ের চামড়ার রং হয়ে গিয়েছিল ফ্যাকাশে, কিন্তু সেই নিষ্প্রাণ মুখটার মধ্যেও যেন কিরকম লেগেছিল একটা মায়া ভরা হাসি। গ্রামের মানুষেরা সকলে মিলে সঞ্জয়ের সৎকার করার ব্যবস্থা করল। সারাটা দিন কেটে গেল কেমন যেন এলোমেলো ভাবে। ধীরে ধীরে নেমে এলো অন্ধকার, আর তার সাথে ঘনিয়ে এলো এক অমঙ্গলের আভাস। ডাক্তারের নির্দেশে সকালে বিকেলে একটু হাঁটাহাঁটি করতে হয় গোবর্ধন পাকরাশিকে। বৃদ্ধ গোবর্ধন পাকরাশি বিকেলবেলায় হাঁটাহাঁটি করার পর সন্ধে নামার ঠিক মুখে গ্রামের পথ ধরে বাড়ি ফিরছিল। সন্ধ্যার অন্ধকার বেশ গাঢ় হয়ে এসেছে ইতিমধ্যে, তাই আরও তাড়াতাড়ি সে পা চালালো। হঠাৎ করে এমন সময় বিনোদ পুকুরের পাশের বাঁশঝাড় থেকে কি যেন একটা বাতাসের সাথে উড়ে এসে তার গায়ে পড়ল। গোবর্ধন পাকরাশি দেখল লাল রঙের খামে মোড়া একখানা বেনামি চিঠি। আপন মনেই তিনি বললেন, এ কি দমকা বাতাসের সাথে কোথা থেকে উড়ে এসে এ বেনামি চিঠিখানা পড়লো আমার গায়ে? নাম ধাম কিছুই যে লেখা নেই দেখছি। খামখানা একবার খুলে দেখবো নাকি ভেতরে চিঠির মধ্যে ঠিক কি লেখা আছে। আর বেশি ভাবনা চিন্তা না করে গোবর্ধন পাকরাশি লাল রঙের সেই খাম খুলে ভেতর থেকে বের করে আনলো একটা কাগজ। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে প্রকৃতির মধ্যে ছড়িয়ে থাকা এক চিলতে আলোয় সেই কাগজখানা খুলে ধরতেই যে লেখাটা তার নজরে পড়ল তাতে তার শিরদাঁড়া দিয়ে একটা কনকনে ঠান্ডা বরফের মতন স্রোত নেমে গেল সরসর করে।
নিজের অজান্তেই মুখের মধ্যে থেকে কেমন যেন একটা আর্তনাদ বেরিয়ে এলো। সেই চিঠির মধ্যে লেখা আছে কেবলমাত্র 3টি শব্দ, মৃত্যুর সময় আসন্ন। চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিল গোবর্ধন পাকরাশি। তার মাথায় যেন থপ করে আগুন জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, কে 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 আমার সাথে এরকম জঘন্য মজা করছিস? সাহস থাকলে বাবার বেটা হলে বাইরে বেরিয়ে আয় বলছি, বাসধার থেকে। কি কি ভেবেছিস কি এইরকম একটা লেখা চিঠি আমায় ছুড়ে দিয়ে ভয় দেখাবি? আমি গোবর্ধন পাকরাশি, কোনো কিছুতেই আমি বিন্দু মাত্র ভয় পাই না। মুখের বল থাকলে সামনে এসে দাঁড়া দেখি। বিনোদ পুকুরের ধারের বাঁশঝাড় থেকে পাকরাশির এই কথাগুলো শুনে কে যেন এবার মহানন্দে খলখল করে হেসে উঠল। তবে সেই গলার আওয়াজ ভীষণ রকমের খনা, কেমন যেন ধরা ধরা। ইতিমধ্যেই আরহ গাঢ় অন্ধকার নেমে আসছে চারপাশ জুড়ে। গাটা কেমন যেন শিরশির করে উঠল পাকরাশি, কিন্তু মনের মধ্যে সৃষ্টি হওয়া ভয়ের এতটুকু বহিঃপ্রকাশ সে করল না। আবার ফের বাজখাই গলায় বলে উঠল, এই কে রে? কে 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 কার এত বড় সাহস যে আমার সামনে এসে এরকম মজা করে? আবার হাসছিস? এখনো বলছি, ভালোই বেরিয়ে আয়, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু বিষয়টা। আমি এই মোহনপুরের মাথা, আমাকে হেনস্থ করার জন্য শাস্তি তখন দ্বিগুণ হয়ে যাবে, এই বলে রাখলাম আমি। গোবর্ধন পাকরাশির কথা শেষ হতে না হতেই বাঁশঝাড়ের ভেতর থেকে কিরকম যেন একটা গর্জনের মতন ভয়ানক শব্দ ভেসে এলো। বাঁশঝাড়ের সরু সরু পাতাগুলো অদ্ভুত ভঙ্গিমায় নড়ে উঠল সহসা। কি যেন একটা কালো মতন অবয়ব দ্রুত বেগে ধেয়ে এলো তার দিকে। সেই কালো ছায়ামূর্তিকে দেখে সরাসরি ভূত দেখার মতো চমকে উঠল গোবর্ধন পাকরাশি। তার শরীরের মধ্যে থেকে সবটুকু রক্ত যেন কর্পূরের মতো উবে গেল এক নিমেষে। সে টের পেল তার পায়ের নিচের হাঁটু দুটো ঠক ঠক করে রীতিমতো কাঁপতে শুরু করেছে। সেই কালো কুচকুচে ছায়ামূর্তিকে দেখে তার চেতনা হারানোর উপক্রম হলো। 2 চোখ চিরতরের মতো বন্ধ করার আগে সে দেখতে পেল সেই কিম্ভূত কিমাকার ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ছে তার উপর। সেই ছায়ামূর্তি নিজের বড় বড় লম্বা ধারালো মুখগুলো পুরোপুরি গেঁথে দিচ্ছে তার কণ্ঠলারে লক্ষ্য করে। তীব্র আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ থেকে। বাবা, বাবা, দেখো বাইরে কে যেন একটা ঢিলের সাথে বেঁধে এই চিঠিখানা ছুড়ে দিল আমাদের ঘরের দিকে। শশাঙ্ক তার ছোট্ট মেয়ের হাতের দিকে তাকিয়ে দেখল সে একটা দুমড়ানো মোচড়ানো লাল রঙের খাম ধরে আছে, যেটার ভেতর রয়েছে কোনো একটা চিঠি। মেয়ের দিকে তাকিয়ে শশাঙ্ক খানিকটা উত্তেজিতভাবে বলল, কই কই দেখি, দে তো মা, কে আমায় এরকম অভদ্রের মতো চিঠি লেখে? হ্যাঁ দেখি, একবার দেখি তো কি লেখা আছে চিঠির মধ্যে। এই বলে শশাঙ্ক এবার মেয়ের হাত থেকে চিঠিখানা নিয়ে লাল খাম খুলে তার ভেতর থেকে বের করে আনলো একটা সাদা কাগজ। কাগজটা পড়তেই আড়ষ্ট হয়ে গেল তার সর্বাঙ্গ। কাগজটাতে লেখা আছে 3টি শব্দ, মৃত্যুর সময় আসন্ন। চিঠিখানা পড়ে দরদর করে ঘামতে আরম্ভ করল শশাঙ্ক। ততক্ষণে তার ছোট্ট মেয়ে চলে গেছে সেই ঘর ছেড়ে বাড়ির বাইরে। শশাঙ্কের মস্তিষ্কে ভিড় জমাতে থাকলো নানান ধরনের প্রশ্ন। কে তাকে এরকম চিঠি দিতে পারে? এইসবের মানে কি? আপন মনে বলল, আচ্ছা, কে দিয়ে গেল এরকম অদ্ভুত চিঠি? হ্যাঁ, আমার সাথে কি কেউ মস্করা করলো নাকি? রাতে যৎসামান্য দুটো আহার মুখে দিয়ে বাইরে উঠোনের মধ্যিখানে থাকা গাছতলায় এসে অন্ধকারের মধ্যে বসল শশাঙ্ক। এ হলো তার প্রতিদিনের অভ্যাস। রাতে খাওয়ার পর ঠান্ডা হাওয়ায় একটু না বসলে কিছুতেই খাবার যেন হজম হতে চায় না। রাতে ভালো করে ঘুমও হয় না।
গাছতলায় বসে এক মনে আজকে চিঠির কথাগুলো ভাবছিল সে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বিধাতা যেন এক দোয়াত কালো কালি ঢেলে দিয়েছে সমগ্র চরাচরে। বাইরে থেকে এক টানা ভেসে আসছে ক্ষুধার্ত সাপদের রক্তলরূপ হিংস্র চিৎকার, যা শুনলে গায়ের রীতিমতো যাবতীয় লোমকূপ সজারুর কাঁটার মতো খাঁড়া হয়ে ওঠে। এই সমস্ত কিছু ভাবতেই মুশকুল ছিল শশাঙ্ক। হঠাৎ করে তার ঘাড়ের কাছে কে যেন একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলল। চকিতে ঘাড় ঘোরাতেই সে যা দেখল তাতে তার বুকটা যেন ধরাস করে লাফিয়ে উঠে এলো একেবারে গলার কাছে। অন্ধকারের মধ্যে তার পিছনে গাছের গুড়ির আড়ালে দাঁড়িয়ে আছে কিসের যেন একটা অবয়ব। তার দুই চোখ টকটকে লাল আগুনে স্ফুলিঙ্গের মতো ধকধক করে যেন জ্বলছে আর নিভছে ক্ষণে ক্ষণে। তার মুখগহ্বর থেকে বেরিয়ে এসেছে অসংখ্য অগণিত তীক্ষ্ণ দন্তরাশি। ঘাড় কিছুটা একদিকে কাত করা। মারাত্মক ভয়ে শশাঙ্ক প্রাণপণে চিৎকার করতেই যাচ্ছিল, কিন্তু আচমকা এমন সময় সেই অবয়ব দৌড়ে এসে এতটুকু টু শব্দ করার আগেই তাকে ঠেলে দিল একেবারে মৃত্যুর মুখে। লম্বা ধারালো মুখের মাধ্যমে এক হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেলল মুন্ডুখানা। ধর থেকে আলাদা হয়ে গেল মস্তক। সমগ্র জায়গাটা জুড়ে একেবারে যেন তরতাজা রক্তের নদী বয়ে গেল। এবার সেই অশরীরী প্রেতাত্মা খলখল করে হেসে উঠল। তার হাসির শব্দ মিশে গেল মোহনপুরের নৈশ আকাশের বাতাসে বুকে বুকে। এইসব কি অঘটন ঘটতে শুরু করলো বলো তো দেখি? হ্যাঁ, আমাদের এই এমন সুন্দর সাজানো গোছানো মোহনপুর গ্রামের মধ্যে। তা যা বলেছ গো দিদি, সত্যি কাল রাতে আমাদের গ্রামের দুজন মানুষকে এমনভাবে কে মেরে ফেললো বলো তো? তা স্বয়ং ঈশ্বরই জানে। হয়তো গোবর্ধন পাকরাশি আর শশাঙ্কের প্রাণহীন দেহটা পাওয়া গিয়েছে। জানো, শশাঙ্কর অবস্থা তো বলে বোঝানোর মতোই ছিল না। তার বাড়ির মধ্যে ঢুকে কে যেন এমন নৃশংসভাবে তাকে হত্যা করলো তা কেউ জানে না। ধর থেকে মুন্ডুখানা একেবারে আলাদা করে দিয়েছে গো। কোনো মানুষের পক্ষে কি এমন কাজ করা আদৌ সম্ভব? সত্যিই তাই। কোনো মানুষের পক্ষে কি ওইভাবে দেহ থেকে মুন্ডু ছিঁড়ে দেওয়া সম্ভব? বাপরে বাপ, গোটা জায়গাটা একেবারে রক্তে যেন ভেসে গিয়েছে। শুধু কি তাই গো দিদি, শোনোনি কাল রাতে আমাদের গ্রামে যে দুজন মারা গিয়েছে তাদের মৃতদেহর আশেপাশেই নাকি পাওয়া গিয়েছে একটি করে লাল খামের ভেতরে মোড়া বেনামি চিঠি। ওই চিঠিগুলোর মধ্যে কেবল 3টি শব্দই লেখা রয়েছে, মৃত্যুর সময় আসন্ন। এইসবের মানে কি গো? কিছু বুঝে উঠতে পারছি না আমি। একটা জিনিস ভেবে দেখেছো? এই সমস্ত ঘটনা কিন্তু ঘটছে আমাদের গ্রামের ওই সঞ্জয় মারা যাবার পর থেকে। সত্যি তো, এটা তো ভেবে দেখিনি কখনো। সঞ্জয় আত্মহত্যা করে মারা যাওয়ার পর থেকেই তো এরকম অঘটন ঘটতে শুরু করলো। আবার প্রাণহীন মরদেহগুলোর পাশ থেকে একটা করে চিঠিও পাওয়া যাচ্ছে। সঞ্জয় তো ওই চিঠি নিয়েই কারবার করত। তাহলে কি সঞ্জয়ের অতৃপ্ত প্রেতাত্মা গ্রামের নিরীহ মানুষগুলোকে হত্যা করছে? রাম রাম রাম, এই সমস্ত কি বলছো গো? তাহলে কি আমাদের গ্রামে সঞ্জয়ের অতৃপ্ত আত্মার কুনজর পড়লো? হায় ভগবান, নিরীহ মানুষদের এইভাবে সে নৃশংসভাবে মেরে ফেলবে কেন? কি ক্ষতি করেছে এই গ্রামের মানুষেরা তার? কেন দিদি, ভুলে গেলে এই গ্রামের মানুষরা সব সময় তাকে নিয়ে কত হাসি ঠাট্টা, কত রঙ্গ তামাশা বিদ্রুপ করেছে। তার আড়ালে আবডালে সামনে পেছনে সব রকম ভাবে সব সময় তাকে শত শত কথা শুনিয়েছে, নানান রকম ভাবে তাকে উত্তপ্ত করেছে। সেই জন্যই তো সঞ্জয় আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, আর এখন অশরীরী হয়ে ফিরে এসেছে। যাদের জন্য আত্মহত্যা করতে সে বাধ্য হয়েছিল, অর্থাৎ এই গ্রামের মানুষদেরকে শেষ করে দিতে। ভয় আমার বুক রীতিমতো কাঁপছে গো দিদি, আমার বুক কাঁপছে। কে জানে আজ রাতেও সঞ্জয়ের অশরীরী আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য কাউকে হত্যা করে কিনা।
আমাদের বাড়ির স্বামী ছেলেকে যে কিভাবে বাঁচাবো তার হাত থেকে, তাই তাই বুঝতে পারছি না। আমরা তো তাকে নিয়ে কোনোদিন কোনো হাসি মজা ঠাট্টা রঙ্গ তামাশা কিছুই করিনি। সঞ্জয়কে বরাবর বড় ভালোবেসে এসেছে, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত কথা ভুলে ওকে ওকে আমাদের কেউ নিজের শিকারে পরিণত করবে নাকি? কি জানি, তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে এইটুকু আমি বলতে পারি যে অন্ধকার হওয়ার পরে মোটেও ঘরের বাইরে বেরিও না, আর পারলে বাড়ির পুরুষ মানুষদেরকেও বের হতে দিও না। তাতে আর যাই হোক না কেন কোনো বিপদ হবে না। আর আর সেরকম হলে ঠাকুর ঘরের সিংহাসনের সামনে বসে থাকো। শুনেছি অতৃপ্ত অশরীরী আত্মারা নাকি দেবতাদের বিগ্রহের সামনাসামনি হতে ভয় পায়। এইটা তুমি সঠিক কথা বলেছো গো দিদি। আজ রাত হবার আগে থেকে কেউ বাড়ির বাইরে বের হবো না। দিদি, এখন তাহলে চললাম, কাল বেলার দিকে আবার আসবো। হ্যাঁ, ভগবান জানে মোহনপুর গ্রামে ঠিক কি অশনি ঝড় ঘনিয়ে আসতে চলেছে। এই কথা বলে নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করলো কমলা। কমলা আর পারুল বউয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। প্রায় প্রত্যেক দিনই কমলা পারুল বউদের ঘরে কিছু গল্পগুজব করতে আসে। আজ ঠিক তেমনই এসেছিল। গত রাতে গাঁয়ের বুকে ঘটে যাওয়া শশাঙ্ক এবং গোবর্ধন পাকরাশির এমন ধারা মৃত্যু নিয়ে গোটা গ্রাম এখন যথেষ্ট উত্তেজিত এবং আতঙ্কগ্রস্ত। গ্রামের প্রতিটা বাসিন্দাদের মনে চলছে হাজারো প্রশ্ন, আর শুধু কি হয় ভাব। আমি তোমাকে বলছি মণিলাল, এই সমস্ত কিছু হলো ওই শয়তান সঞ্জয়ের অশরীরী আত্মার কাজ। আরে এই কথা শুধু আমি একলা বলছি না, গ্রামের প্রত্যেকটা মানুষেরই এই এক মতামত রয়েছে। আমার যেন এখনো বিশ্বাস করতে মন চাইছে না যে আমাদের মাথার উপর আর গোবর্ধন পাকরাশি মোষের হাত নেই। আমাদের এক সহকর্মী শশাঙ্ক প্রাণ হারিয়েছে। বিষয়টা কিন্তু এত হালকাভাবে নিও না মণিলাল, তাহলে কিন্তু মূর্খামি করা হবে। সন্ধ্যা নামার ঠিক মুখে জয়দেব মণিলাল পালের গৃহে এসে হাজির হয়। সে দেখে মণিলাল পাল রোয়াকে বসে মনের সুখে হুঁকোয় টান দিচ্ছে। এই দৃশ্য দেখে খানিকটা মেজাজের সাথে কথাগুলো বলল জয়দেব। জয়দেবের কথা শুনে জবা ফুলের মতো টকটকে লাল চোখ নিয়ে মণিলাল নেশাতুর চোখে খানিকটা হেসে উঠে বলল, আরে ভাই, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল নাকি? তুমি আবার কবে থেকে এসব ভূত প্রেতের ওপর বিশ্বাসী হয়ে উঠলে শুনি? আমি এই সমস্ত অশরীরী প্রেতাত্মা মানামানি করি না। যাদের চোখে দেখা যায় না তাদের আবার অস্তিত্ব কি হে? তাই আমি মনে করি যে সঞ্জয়ের আত্মা নয়, বরং অন্য কেউ এই কাজগুলো করেছে। মানে আমাদের পাকরাশি মশাই আর শশাঙ্ককে হত্যা করেছে। মণিলালের এই কথা শুনে জয়দেবের মাথায় যেন ক্রোধের আগুন জ্বলে উঠল। সে বিরক্তি মেশানো গলায় বলল, বিপদকালে বুদ্ধিনাশ বলে যে বাংলায় প্রবাদটা রয়েছে, তোমার দেখছি সেই দশাই হয়েছে ভাই মণিলাল। সেজন্য তুমি এমন একটা জলের মতো সহজ সরল কথাটা মেনে নিতে এত আপত্তি করছো। আরে তুমি বুঝতে পারছো না, এই কাজ কোনো মানুষের পক্ষে করা আদৌ সম্ভব নয়। শশাঙ্ক তো ওর বাড়ির মধ্যেই ছিল। কেউ তার বাড়ির ভেতরে ঢুকে তাকে নৃশংসভাবে খুন করে দেহ থেকে আলাদা করে দিয়েছে মাথাখানা। আচ্ছা, এই কাজ কি আদৌ কোনো জীবিত মানুষের পক্ষে করা সম্ভব? তাহলে তুমি কি বলতে চাইছো জয়দেব, যে এই কাজ করেছে সঞ্জয়ের মৃত আত্মা? যে মানুষটা বেঁচে নেই, সেই মানুষটার বিদেহী আত্মা আমাদের গ্রামে এসে এইভাবে গতকাল রাতে দুজন জলজ্যান্ত মানুষকে মেরে চলে গেল? এই কথা সত্যি আমার পক্ষে হজম করা একটু বেশি যেন কঠিন বলে মনে হচ্ছে। তোমাকে আমি বারবার বলছি ভাই মণিলাল, তুমি কিন্তু ভুল করছো। পরে মিলিয়েও নিও যে আমার কথাটাই সত্যি বলে প্রতিপন্ন হবে। ও আমাদের কাউকে ছাড়বে না, কাউকে না। এই যে আমরা বাতাসের মধ্যে থেকে প্রাণবায়ু টেনে নিচ্ছি, যার কারণে আমরা বেঁচে রয়েছি, সেই বাতাসকে কি কখনো দেখা যায়? কিন্তু চোখে না দেখা গেলেও তার অস্তিত্ব তো রয়েছে। অতৃপ্ত আত্মারাও খানিকটা সেরকমই হয়। তাদের চোখে না দেখা গেলেও তারা থাকে। সে যাই হোক না কেন, আর বেশি আমি কথা বলতে চাই না।
ইতিমধ্যেই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতে চলেছে। না জানি এরপরে আবার কার পালা, কার কপালে নেমে আসতে চলেছে কে জানে এই নির্মম নৃশংস মৃত্যু। এই শোনো, আমি আমার বাড়ির পথে হাঁটা লাগালাম ভাই। বেঁচে থাকলে আবার 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 পরে দেখা হবে খন। আর একটাও বাক্য ব্যয় না করে জয়দেব মণিলালের ওপর খানিকটা অসন্তুষ্ট হয়ে গটগট করে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো তার গৃহের বাইরে। মণিলালের এতে কিন্তু বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ রইল না। তার চোখ মুখ পূর্বের মতোই শান্ত এবং ধীর স্থির। সে বিশ্বাস করে এই জগৎ সংসারে অতৃপ্ত প্রেতাত্মা বলে সত্যিই কোনো জিনিস হয় না। ওইসব কিছু মানুষের মন গড়া ভ্রান্ত ধারণা এবং দুর্বল মানুষদের হৃদয়ের সীমাহীন ভীতির ফলে উৎপন্ন এক ব্যাখ্যাহীন বিষয়। জয়দেব হাঁটতে হাঁটতে মোহনপুর গ্রামের 5 বিঘার মাঠের আলের ধারে এসে থমকে দাঁড়ালো। সামনের শুনশান ফাঁকা ছাতিম গাছে ওই জায়গাটা দিয়ে এই সন্ধ্যের সময় তাকে সম্পূর্ণ একলা পার হতে হবে। এই কথাখানা ভেবেই তার গা যেন কেমন ছমছম করে উঠল। অতিরিক্ত ভাবনা চিন্তা করে অহেতুক সময় নষ্ট করা যাবে না, তাহলে সন্ধ্যার অন্ধকার আরও বেশি পরিমাণে চারপাশ গ্রাস করে ফেলবে। এই ভেবে সে মনে মনে ঈশ্বরের নাম নিয়ে হাঁটতে শুরু করল ছাতিম গাছে ভরা সেই জনমানবহীন ফাঁকা প্রান্তরের দিকে। এই জায়গাটা পার হতেই হবে তাকে বাড়ি যাবার জন্য। অগত্যা আর কোনো উপায় না পেয়ে সেদিকেই পা বাড়াল জয়দেব। বাপ রে, সমস্ত জায়গাটা আজ কি ভয়ানক রকমের শ্মশানের নিস্তব্ধতা রে বাবা। মাথার উপর এত বড় বড় ছাতিম গাছ থাকার কারণে চারিদিক জুড়ে কেমন একটা মায়াবী অন্ধকার নেমে এসেছে না? না জানি আজ আমার কপালে কি লেখা আছে কে জানে। সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে যেতে পারলে হয়। আমার কথাগুলো মণিলাল বিশ্বাস করলো না ঠিকই, কিন্তু আমি জানি যে এই সমস্ত কিছু ঘটিয়েছে সঞ্জয়ের অতৃপ্ত আত্মা। রাম 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 রাম। হে হে ভগবান, রক্ষা করো। বাড়িতে আমার বউ ছেলে আছে, আমার আমার কিছু হয়ে গেলে ওদের কে দেখভাল করবে, কে ওদের দায়িত্ব নেবে? রাম 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 রাম। জয়দেবের কথা শেষ হতে না হতেই পিছনের গাছের আড়াল থেকে কে যেন খিলখিল করে মহা আনন্দে অট্ট হাসি হেসে উঠল। নিমেষের মধ্যে ঘাড় ঘুরিয়ে জয়দেব তাকালো পেছনের দিকে। একই সন্ধ্যের আধার প্রায় ঘনিয়ে আসতে চলেছে, তার উপরে আবার এরকম বড় বড় মহিরুহে ঘেরা জায়গা। চারিদিকে কেমন যেন অদ্ভুত এক আলো আধারের মায়াজাল সৃষ্টি হয়েছে। আর তাতেই জয়দেবের মনে হলো কে যেন একটা মস্ত বড় গাছের গুড়ির আড়ালে লুকিয়ে তাকে দেখছে। ভয়ে শরীরের সবটুকু রক্ত যেন জল হয়ে গেল। সে বুঝতে পারল তার বুকের হৃদস্পন্দনের মাত্রা ইতিমধ্যে বেড়ে গেছে কয়েক গুণ। বুকের বাম দিকে 100টা ঘোড়া যেন একসাথে দৌড়াতে আরম্ভ করেছে। বুকের মধ্যে হাত চাপা দিয়ে কোনো রকমে কাঁপা কাঁপা গলায় উচ্চ কণ্ঠে জিজ্ঞাসা করল, কে কে হাসছে? না, জয়দেবের করা প্রশ্নের কোনো উত্তর দিল না কেউ। বেশ বিরক্ত হয়ে এবং খানিকটা ভয় বুকের মধ্যে নিয়ে ফের আরেকবার প্রশ্ন করল জয়দেব, কিন্তু এবারেও কোনো উত্তর এলো না। এই দেখে নিজের মনে জয়দেব বলে উঠল, না না, আমারই হয়তো শুনতে ভুল হয়েছে। এরকম জনমানবহীন নিরিবিলি জায়গায় কেই বা গাছের আড়াল থেকে লুকিয়ে হাসতে যাবে? হাসির শব্দ নয়, আমি হয়তো সনসনে দামাল বাতাসের আওয়াজটাই শুনেছি। ওটাকেই মনে হয় হাসির আওয়াজের সাথে আমি হয়তো ভুলবশত গুলিয়ে ফেলেছি। নিজের মনকে এভাবেই সান্ত্বনা দিয়ে জয়দেব পুনরায় হাঁটতে শুরু করল। কিন্তু আরও কিছুটা হাঁটার পর তার মনে হলো তাকে অনুসরণ করে তার পিছন পিছন কে যেন হেঁটে আসছে, খুব নীরবে, নিঃশব্দে, অতীব সন্তর্পণে। মাটির উপর জমে থাকা শুকনো ছাতিম পাতার মধ্যে
হাঁটার কারণে একটা মরমর আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে। বিন্দু মাত্র ভুল হয়নি তার। সত্যি কেউ তাকে অনুসরণ করছে, তার পিছনে আসছে। হঠাৎ করে আচমকা এবার ঘাড় ঘোরালো জয়দেব, আর তাতেই সে যা দেখতে পেল তাতে তার দুই পায়ের তলার মাটি যেন তুলে উঠল ভূমিকম্পের ন্যায়। সমগ্র আকাশটা বুঝি ভেঙে পড়ে মাথার উপর। কালো মতন কি যেন একটা অবয়ব খুব ধীর পায়ে এগিয়ে আসছিল। বর্তমানে যেটা লুকিয়ে পড়েছে একটা মস্ত বড় ছাতিম গাছের গুড়ির আড়ালে। ভয়ের চোটে জয়দেবের দম যেন বন্ধ হয়ে এলো। সে বুঝতে পারল কথা কইবার মতন শক্তি কিংবা এই স্থান ছেড়ে দৌড়ে পালিয়ে যাওয়ার মতো ক্ষমতা দুটোর কোনোটাই তার শরীরে অবশিষ্ট নেই। দমকা বাতাসের সাথে এবার ভেসে এলো লাল খামে মোড়া একটা চিঠি। জয়দেব জানে এই চিঠির মধ্যে ঠিক কী লেখা থাকতে পারে, কারণ এর আগে গতকাল রাতে সেই দুজন ব্যক্তি এরকম চিঠি পেয়েছিল। তারা এখন মৃত, এবং সেই চিঠির মধ্যে যে ঠিক কী লেখা ছিল তা সে নিজের চোখে পড়েছে। তবুও উত্তেজনার বশে সেই লাল রঙের খাম খুলে সাদা কাগজের টুকরোটা বের করে আনলো, যাতে লেখা আছে মৃত্যুর সময় আসন্ন। জয়দেবের বুকটা ধড়াস করে লাফিয়ে উঠল। তার কানে এলো কে যেন খিলখিল করে হাসছে ছাতিম গাছের আড়াল থেকে দাঁড়িয়ে। কে কে আমার সাথে এমন ধারা রসিকতা করছো, আর এত বড় স্পর্ধা? জানো আমি কে? আমার নাম জয়দেব, এই মোহনপুরের একজন মাথা আমি। কি ভেবেছ কি আমাদের দলের দুজন মানুষ মারা গিয়েছে বলে আমি ঘাবড়ে গেছি, ভয় পেয়ে গেছি? কিছুতেই নয়। সাহস থাকলে সামনে বেরিয়ে এসো, চোখে চোখ রেখে কথাটা বলো। জয়দেবের এই কথা শুনে যে হাসির শব্দটা ভেসে আসছিল গাছের গুড়ির আড়াল থেকে, তা পুরোপুরি যেন থেমে গেল। আর কোনো শব্দ ভেসে আসে না। জঙ্গলের মধ্যে ঝুপ করে নেমে এলো অন্ধকারের একটা কালো পর্দা। গাছের গুড়ির আড়াল থেকে বেরিয়ে এলো একটা কালো কুচকুচে অবয়ব। নিজের চোখের দৃষ্টি সংকুচিত করে জয়দেব তাকালো সেই দিকে, আর তাকানো মাত্রই সে ভয়ানক রকমের খিঁচুনি রোগীর মতো কাঁপতে কাঁপতে মাটির উপর পড়ে গেল। কিন্তু হে কি দেখছে সে? তবে কি তার ধারণাই সত্যি বলে প্রমাণিত হলো? এই গ্রামের মানুষেরা আসলে যা অনুমান করছে তাই কি সঠিক? কিন্তু সঞ্জয় তো মারা গিয়েছে। তাহলে সঞ্জয় এখানে আসবে কি করে? না না না, এ সঞ্জয় নয়, এ হলো সঞ্জয়ের অতৃপ্ত অশরীরী বিদেহী আত্মা। জয়দেবের ভয় পাওয়া ঘর্মাক্ত মুখটা দেখে খিলখিল করে হাসতে হাসতে জয়দেবের প্রেতাত্মা ক্রমে আরও এগিয়ে আসতে আসতে বলল, কি হলো জয়দেব, তোমার মুখের এই দশাগুলো কি করে? হ্যাঁ, এইমাত্র তুমি বললে তুমি নাকি এই গ্রামের মাথা। কোনো কিছুতেই নাকি তুমি ভয় পাও না। তাহলে আমাকে আমাকে তুমি ছেড়ে দাও সঞ্জয়। আমি আমি নিজের ভুল বুঝতে পেরেছি। দয়া করে তুমি আমাকে মেরো না। আমাকে তুমি ছেড়ে দাও সঞ্জয়, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? যে অন্যায় তোমরা করেছো তার কোনো মাফ নেই। পাপের শাস্তি তোমাদের পেতেই হবে। এই কথা বলে সঞ্জয়ের অতৃপ্ত অশরীরী প্রেতাত্মা লাফিয়ে এসে ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল জয়দেবের ওপর। সে তার হাতে লম্বা লম্বা ধারালো নখ দিয়ে ফালা ফালা করে দিল তার পেট। নাড়ি ভুড়ি উঠে এলো জয়দেবের বুক ঠেলে। কাঁচা মাংস আর রক্তের স্বাদে প্রাণপণ হেসে উঠল সঞ্জয়ের আত্মা। গিন্নি, তোমাকে তো আমি আগেই বলে দিলাম যে আজ রাতে আমি আর কিছু খাবো না। মাথাটা কেমন যেন ধরে আছে, এছাড়া একটু চড়াই হয়ে গেছে বুঝতেই পারছি। তাও আমাকে তুমি বিরক্ত করতে এলে কেন? চলে যাও, যাও যাও, চলে যাও এখান থেকে বলছি। আমাকে বিরক্ত করো না। খাবো না বলেছি যখন, আমি আর তখন খাবো না।
এক দুরাত মানুষ না খেলে মরে যায় না। মণিলাল অন্ধকার ঘরের মধ্যে বসেছিল একাকী। হঠাৎ করে ঘরের ভেজানো দরজা খুলে ভেতরে ঢুকে এলো তার স্ত্রী। মণিলালের হাতে তুলে দিল কি যেন একটা কাগজ। ঢুলু ঢুলু নেশাতুর নয়নে সেই কাগজের পানে চোখ যেতেই নেশার ঘোর যেন চকিতের মধ্যে কেটে গেল তার। লাল রঙের খামের মধ্যে থাকা সে কাগজে লেখা আছে 3টি শব্দ, মৃত্যুর সময় আসন্ন। এ কি এ কি গিন্নি, এই কাগজ তুমি কোথায় পেলে? আমার কাছে নিয়ে এলে কেন? কথাগুলো বলে মণিলাল পিছনে ফিরে তাকাতে তার বুক ঠেলে একটা আত্মচিৎকার উঠে এলো। গিন্নি কোথায়? তার থেকে মাত্র কয়েক হাত পিছনে দাঁড়িয়ে আছে সঞ্জয়। উফ, ছেলেটার শরীর যেন জল পেয়ে ফুলে ফেঁপে উঠেছে। কেমন যেন একটা ভ্যাপসা স্যাঁতস্যাঁতে চামড়া পচা গন্ধ বেরিয়ে আসছে তার সারা গা থেকে। সঞ্জয়ের 2 চোখে যেন জ্বলছে 2 টুকরো জ্বলন্ত কাঠ কয়লার থেকে দেখি আগুন। সূচের ফলার মতো তীক্ষ্ণ ধারালো একাধিক দাঁত। মণিলালের ঘাড়ে শীতল নিঃশ্বাস ফেলছে সে। একটা তীব্র চিৎকার করে ঘরের বাইরে পড়িমড়ি করে বেরিয়ে এলো মণিলাল। তার চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির মেয়ে বউরা বেরিয়ে এলো। আশেপাশের সমস্ত পাড়া প্রতিবেশী মানুষ জড়ো হয়ে গেল সেই স্থানে। মণিলাল পালের চোখ মুখ জোরে ততক্ষণে বইতে শুরু করেছে ভয়ের বন্যা। মণিলালের স্ত্রী স্বামীর এমন পাগল ধারা অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলল, এ কি গো, কি অবস্থা হয়েছে গো তোমার? তুমি এরকম করছো কেন? কিছু কি দেখে ভয় পেয়েছো নাকি? মণিলালের বউয়ের চিৎকারে ততক্ষণে সেই স্থানে মোহনপুর গ্রামের অনেক মানুষ এসে জমায়েত করেছে। একটা শুকনো ঢোক গিলে মণিলাল 2 হাত জড়ো করে বলল, আমি সমস্ত অন্যায়ের কথা সকলের সামনে আজ স্বীকার করে নিচ্ছি। আমাদের গ্রামের সঞ্জয় আত্মহত্যা করে মারা যায়নি, ওকে খুন করেছি আমরা 4 জন। খুন করেছি আমি, জয়দেব, গোবর্ধন এবং এবং শশাঙ্ক। সেদিন রাতের বেলায় আমাদের 4 জনের সমস্ত কিছু আলোচনা পোস্ট অফিস থেকে ফিরতি পথে শুনে ফেলেছিল। আমরা 4 জন মিলে এতদিন ধরে নানান রকম দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে জড়িত ছিলাম। বিভিন্ন মাদক দ্রব্য পাচার থেকে শুরু করে নারী পাচার প্রভৃতি সব রকমের কাজ করতাম আমরা সকলের অলক্ষ্যে গোপনে, কিন্তু এই সমস্ত কথা জানতে পেরে গেল সঞ্জয়। আমরা ঠিক করলাম ওকে আর কিছুতেই বাঁচিয়ে রাখা যাবে না, তবে এমনভাবে মারতে হবে যাতে মনে হয় এই গোটা বিষয়টা আত্মহত্যা। আমরা ওকে সকলে মিলে ধরাধরি করে হাতে গামছা বেঁধে গলা টিপে মেরে ফেললাম। তারপর প্রাণহীন দেহটা ফেলে দিলাম খালের জলে। বিষয়টা এমন যাতে মনে হয় সকলের যে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে নিজের প্রতি ধিক্কার থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আজকেই জয়দেব আমার ঘরে বলতে এসেছিল এই সমস্ত কিছু করেছে আসলে সঞ্জয়ের আত্মা। কিন্তু আমি ওর কথা মানতে চাইনি। এই কিছুক্ষণ আগে আমি নিজের চোখে সঞ্জয়ের আত্মাকে দেখেছি। আমি বেশ বুঝতে পারছি আমাদের 4 জনের মধ্যে আর কেউ বেঁচে নেই। কেবলমাত্র আমি ছাড়া ও হয়তো আমাকে এক্ষুনি ও মেরে ফেলবে আর কিছুটা সময়ের মধ্যেই। তাই সমস্ত কিছু আমি নিজের মুখে বলে অন্যায় স্বীকার করে নিলাম। সঞ্জয় সত্যি বড় সৎ ছেলে ছিল। সে গ্রামের মানুষের কোনো কথায় বিন্দু মাত্র অপমানিত বোধ করত না। সে সম্পূর্ণ সরল, সহজ, সাদাসিধে মানুষ ছিল। আমরা তাকে খুন করেছি। আমরা মণিলালের এই কথাগুলো বলার জন্যে যেন অপেক্ষা করছিল অদৃশ্য কোনো কিছু। কালো মতন একটা অপছায়া এবার ঝাঁপিয়ে পড়ল তার উপরে। সকলের চোখ চড়ক গাছ হয়ে গেল। গ্রামের প্রত্যেকটা মানুষ দেখল অদৃশ্য একটা দেহের সাথে যেন ঝুটোপুটি লেগেছে মণিলালের। সেই বিপুল শক্তিধর অদৃশ্য শক্তির কাছে মণিলাল ছিল নিতান্তই তুচ্ছ। মণিলালের ঘাটটা মট করে মুটকে দিল কি একটা। তারপর বাতাসের সাথে মিলিয়ে গেল সেই কালো ছায়া। মোহনপুর গ্রামের মানুষদের মন খারাপ হয়ে গেল সঞ্জয়ের কথা ভেবে। আহারে, নিরীহ ছেলেটা সত্যিই তাদের বড় ভালোবাসত, নিজের আপনজন বলে মনে করত। তাকে যে এইভাবে প্রাণ দিতে হবে
তাহা কে বা জানত। তবে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে ছেলেটা। সত্যি সে উচিত কাজ করেছে। এই রকম 4 জন মানুষরূপী পিশাচ, তাদের শেষ করে দেওয়াই উচিত। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। আর তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।